সেটা হচ্ছে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের পদার্থ গঠন ধর্মের বার্নৌলির নীতি। এরকম একটা ইম্পর্টেন্ট টপিক আছে পরীক্ষাতে আসা, প্রমাণটা পরীক্ষাতে আসে অনেকে। আচ্ছা, বার্নৌলির নীতিতে কি বলা হয়েছে যে এটা চিত্রটা আমি যেটা পেরেছি এগিয়ে যতটা দেখো, এটা জলের একটা পাইপের নল, এই পাইপ দিয়ে জল যাচ্ছে। এটা একটা স্বাভাবিক কথা, জল যেখানে গতিতে যাবে সেখানে চাপ কম হবে, স্বাভাবিক। তো এখানে জল পড়ছে, জল যাচ্ছে। তো বার্নৌল কি বললো যে এ বিন্দু থেকে জল যখন বি বিন্দুর দিকে যেতে শুরু করেছে, এদিকে জল যখন যাচ্ছে, তাহলে এ বিন্দুর চাপ আর বি বিন্দুর চাপ সব দুটাই সেম থাকবে। মানে যে কোনো অবস্থাতে এ বিন্দু আর বি বিন্দুতে যদি আমরা আলাদা আলাদাভাবে চাপ নির্ণয় করি, শুধু চাপ না, এখানে এ বিন্দুর ক্ষেত্রে যে একটা পাবো আমরা, এ বিন্দুতে জল যখন শুরু করেনি, যখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, জলটা স্থির হয়ে আছে, তখন এর একটা চাপ শক্তি পাবো, সে একটা চাপ দিবে। আর স্থির থাকার কারণে একটা স্থিতি শক্তি পাবো, তাহলে চাপ শক্তি স্থিতি শক্তি পেলাম। এবার জলটা যখন যেতে শুরু করবে তখন আরেকটা শক্তি পাবো, সেটা হচ্ছে গতি শক্তি। তাহলে এ বিন্দুতে আমরা তিনটা শক্তি পাচ্ছি এট এ টাইম। যখন জলটা বি বিন্দুতে গেল, তাহলে এখানে বি বিন্দু থেকে আবার যদি অন্য কোনো বিন্দুতে আমরা ক্যালকুলেট করি, তখন বি বিন্দু সাপেক্ষে এখানে চাপ শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তি আমরা পাবো। তো বার্নৌল কি বললো, যে কোনো বিন্দুতে প্রবাহমান কোনো ফ্লুইড যখন প্রবাহিত হয় বা কোনো তরল যখন প্রবাহিত হয়, যে কোনো অবস্থাতে যে কোনো বিন্দুতে তার তিনটি শক্তি সর্বদা সমান হয়। তিনটি শক্তি সর্বদা সমান মানে এ বিন্দুতে চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, বি বিন্দুতে চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি সমান। তাহলে আমরা দেখব এ বিন্দুর ক্ষেত্রে, দেখি আমরা এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে কি পাবো, জল যখন শুরু করেনি যেতে, জল দাঁড়িয়ে আছে, তখন একটা স্থিতি শক্তি পাবো। স্থিতি শক্তিটা কি? স্থিতি শক্তি হচ্ছে না mgh। কি করে? m মানে হচ্ছে জলের যে ভর, g হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, যেটার জন্য একটা চাপ দিবে, আর h1 উচ্চতা, এই এ বিন্দু উচ্চতা হচ্ছে h1, তাহলে h1 এটার উপরে জলটা চাপ দিচ্ছে, তাহলে mg হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স, আর h1 এর উপরে বস্তুটা জলটা চাপ দিচ্ছে। তাহলে এখানে স্থিতি শক্তি পাবো। কি পাবো? একটা লিখছি আমি, স্থিতি শক্তি প্লাস আরেকটা কি শক্তি পাবো, চাপ শক্তি প্লাস আরেকটা কি শক্তি পাবো, গতি শক্তি, তিনটা শক্তি পাবো। তাহলে স্থিতি শক্তিকে আমরা কি লিখতে পারি? দেখো, স্থিতি শক্তিকে লিখতে পারি m g h1 স্থিতি শক্তি। চাপ শক্তি কি লিখতে পারি? h1 m বাই রো। চাপ শক্তিকে আমরা এটা লিখতে পারি গতি শক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে এটা কি হচ্ছে, হাফ m v1 স্কয়ার। এটা আমরা কি পেলাম? স্থিতি শক্তি, চাপ শক্তি, গতি শক্তি। কার ক্ষেত্রে? এ বিন্দুর ক্ষেত্রে। ঠিক সেম আমরা যদি বি বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করতে যাই, তাহলে আমরা পাবো বি বিন্দুর ক্ষেত্রে, আচ্ছা, বি বিন্দুর ক্ষেত্রে কি রকম পাবো? দেখো, এটা তো সেম পাবো। বি বিন্দুর ক্ষেত্রে স্থিতি শক্তি, চাপ শক্তি, গতি শক্তি পাবো আমরা। তাহলে স্থিতি শক্তি প্লাস চাপ শক্তি প্লাস গতি শক্তি কি কি পেলাম? স্থিতি শক্তি। এখানে দেখো mgh1 পেয়েছি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমরা কি পাবো? mgh2, কারণ যেহেতু এই বিন্দুতে চাপ দিচ্ছে, তাহলে এখানে mgh2 প্লাস দেখো চাপ শক্তি রেখে দিয়েছিলাম h1 m রো। তাহলে এখানে চাপ শক্তি কি দিবে? h2 এই বস্তুটার উপর চাপ দিবে, h2 এই বস্তুটার উপর চাপ দিচ্ছে, জলটা ওটার উপর চাপ দিচ্ছে। তাহলে কি হবে? এখানে কি হয়ে যাবে? h2 m বাই রো প্লাস কি হয়ে যাবে? হাফ গতি শক্তি, হাফ m, এখানে v1 পেয়েছিলাম, তাই জলের গতিবেগ ওখানে v2 হয়ে গেছে। তাহলে এখানে লিখতে পারি v2 এর স্কয়ার। তো বার্নৌল কি বলেছিল, এই যে এ বিন্দু আর বি বিন্দুর যে মোট চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি যে আমরা পেয়েছি, এই দুটারই যোগফল কি হবে? দুটাই সমান হচ্ছে। এ বিন্দু চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, আর বি বিন্দু চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি সমান। তার মানে আমরা কি লিখতে পারি? যে লিখতে পারি অতএব লিখতে পারি m g h1 প্লাস h1 m বাই রো প্লাস কি হয়ে যাবে? হাফ m v1 স্কয়ার
ইকুয়াল টু আমরা কি পাবো এম জি এইচ টু প্লাস কি পাবো আমরা এইচ টু এম বাই রো প্লাস হাফ এম ভি টু তার স্কোয়ার। উভয় দিক থেকে যদি আমরা এম কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকছে জি এইচ ওয়ান প্লাস এইচ ওয়ান রো প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম কমন নিয়ে নিচ্ছি তাহলে জি এইচ টু প্লাস এইচ টু বাই রো প্লাস হাফ এম কমন তাহলে ভি টু তার স্কোয়ার। এটা হচ্ছে বার্নৌলির নীতি, এটা আমরা বার্নৌলির নীতি পেলাম, এটা একটা পেলাম। কিন্তু আমাদের বার্নৌল কি বলেছিল, এটা আর একটা কথা বলেছিল যে এই তিনটা যে শক্তি আমরা পেয়েছি একটা বিন্দুতে আর একটা বিন্দুতে যে তিনটা শক্তি পেয়েছি এই তিনটা শক্তির যোগফলটা কি হয় ধ্রুবক হয়। এই তিনটা শক্তির যোগফল কি হবে ধ্রুবক। তার মানে আমি যে কোনো একটা এই বিন্দুর সাপেক্ষে বা এই বিন্দুর সাপেক্ষে আমি যে কোনো এটার চাপ শক্তি স্থিতিশক্তি গতিশক্তি আর নাহলে এটার চাপ শক্তি স্থিতিশক্তি গতিশক্তি এই তিনটারই যোগফল কি হবে ধ্রুবক হবে। তো সাপেক্ষে আমি ধরে নিলাম এ বিন্দুর ক্ষেত্রে চাপ শক্তি গতিশক্তি স্থিতিশক্তি কি হবে, তাহলে এখানে কি পেলাম আমি এ বিন্দুর ক্ষেত্রে কি পেয়েছিলাম জি এইচ ওয়ান প্লাস এইচ ওয়ান বাই রো প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি হবে কনস্ট্যান্ট। এটা কি হচ্ছে ধ্রুবক হচ্ছে এটা। আচ্ছা এটা আমাদের এতটুকু করলে হয়ে গেল, আপাতত এতটুকু করলে হয়ে গেল। কিন্তু তোমাদের বইয়ে যেটা দিয়েছে দেখো, এটা আমরা তোমাদের বইয়ের ভাষায় যদি একটু বলি মানে বুকে কিরকম করে দিয়েছে, বুকটাতে দিয়েছে এরকম। দেখো এখানে জিএইচ আছে, জিএইচ প্লাস এটা তো এইচ ওয়ান রো প্লাস হাফ ভি ওয়ান এর স্কোয়ার। এটা এটা তোমাদের বইয়ে ইকুয়াল টু কি দিয়েছে কনস্ট্যান্ট। কিন্তু এটাকে যদি উভয় দিক থেকে আমি আলাদা আলাদা সেপারেটলি জি দিয়ে ডিভাইডেড করি, জি দিয়ে যদি ভাগ করি, এটাকে মনে করো জি দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও আমি জি দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও আমি জি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটার সঙ্গে এই জি ক্যান্সেল, এটা যা থাকলো থাকলো, এটার সঙ্গে এই জি মানে এটা কিরকম হয়ে যাচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে এরকম, এখানে এইচ পড়ে থাকছে প্লাস এটা উপরে উঠে যাবে, এটা কি হয়ে যাবে এইচ ওয়ান রো জি প্লাস কি হয়ে যাচ্ছে এটা এটা হয়ে যাচ্ছে 2g v1 স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা দিয়েছে তোমাদের বইয়ে, এটা তোমাদের বইয়ে দিয়েছে মানে জি দিয়ে এটাকে ভাগ করেছে, এটাও করেছে, এটাও করেছে। তো জি দিয়ে যদি ভাগ করি তাহলে এটা পড়ে থাকছে, এই জি এর সঙ্গে এই জি ক্যান্সেল করে থাকলে এইচ পড়ে থাকবে, এটা জি এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে তাহলে h1 বাই রো জি প্লাস এই জিটা এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 2g v1 স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা তোমাদের বইয়ে দিয়েছে। কিন্তু তোমরা যদি এখান থেকে করো তাহলে সঠিক, এখান থেকে করলেই ঠিক আছে, তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। এতটুকু ছিল তোমাদের বার্নৌলের উপপাদ্য বা নীতি। এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে পরীক্ষাতে আসার।